হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এখন আছি আমি পানাম সিটি 2 নম্বর ব্লকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে ঐতিহ্যবাহী সেই পানাম সিটি। দেখেন এই যে আমার সাথে আছে সুমন ভাই আছে, এই যে সুমন ভাই 2। জায়গাটা অনেক 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 সুন্দর, অনেক মানে মনোরম পরিবেশ। গার্লফ্রেন্ড নিয়ে আসলে আপনারা ঘুরতে পারবেন। এই যে দেখেন সুমন ভাই, ও সাবধান কিন্তু সাবধান, ওই জায়গার মধ্যে আবার গাইজ চলে আসলাম পানাম নগরের 3 রাস্তার মোড়ে গেটের সামনে। তো মেইন গেটের সামনে আমরা পানাম নগরের ভিতর প্রবেশ করব। ঢোকার শুরুতেই দেখতে পেলাম পানাম নগর ইতিহাস সম্পর্কে লেখা। এখানে না দাঁড়িয়ে আমরা ভিতরে সরাসরি প্রবেশ করে ফেললাম। ঢোকার শুরুতেই দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের রাজবাড়ি, সেই মুঘল আমলের রাজবাড়িগুলো আমাদের চোখের সামনে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম তাদের সেই পুরনো আমলের বাড়িগুলো দেখে, কারণ আমার কাছে মনে হচ্ছে না জানি তাদের কত সুন্দর ছিল তাদের জীবনযাপনগুলো। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারুকার্য, সেই আমলটা কেমন ছিল আমি জানি না। তো এই ইতিহাসগুলো আমাদের সামনে দাঁড়িয়ে না থাকলে, বাড়িগুলো আমাদের সামনে দাঁড়িয়ে না থাকলে সেই সম্পর্কে আমরা কিন্তু কখনো আন্দাজ করতে পারতাম না, সেই আমল সম্পর্কে আমরা কখনো জানতেই পারতাম না। এই মুঘল আমলের রাজারা এতটা রুচিশীল ছিল যা এটার ভিতরে কেউ প্রবেশ না করলে বুঝতেই পারবে না যে তারা কত সুন্দর চিন্তার অধিকারী ছিলেন, কত সুন্দর তাদের কারুকার্য ছিল। প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালু, প্রত্যেকটা কণা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথদেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করে। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালে পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালে এই এলাকার বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্য কর্ম নির্মিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরে অবস্থিত। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট 52টি ভবন নিয়ে পানাম নগর। ভবনগুলির অধিকাংশ আয়তকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতি সাথে মুঘল শিল্পরীতি মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কৌশলতার প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন, সুরকি, আস্তর দিয়ে নির্মিত ভবন সমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাজ, চিনিটিকরি, ছাদের কাঠের বিমাবর্গা, চমৎকার স্ট্যাকো অলঙ্করণে সমৃদ্ধ। ভবন সমূহের দুই পাশে ঘাট সহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। ভবন সমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন 1305 বঙ্গাব্দে নির্মিত, নিহারিকা ভবন এর নামকরণ পাওয়া যায়। পানাম নগরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ, পোদ্দার বাড়ি, টাকশাল, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য। এবং সোনারগাঁও পানাম নগরটি 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। গাইস দেখতে দেখতে চলে আসলাম সেই মুঘল আমলের ইতিহাস ঘাটলে যে দুটি নাম উল্লেখযোগ্য পাওয়া যায়, সেটি হচ্ছে কাশীনাথ ভবন এবং নিহারিকা ভবন। সো বন্ধুরা, আমরা এখন আছি কাশীনাথ ভবনের সামনে, যেটি নির্মিত হয়েছে 1305 বঙ্গাব্দে। এত পুরনো বাড়ি হয়েও এখনো আমাদের মাঝে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই কাশীনাথ ভবনের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি পুরনো আমলের সেই মুঘল আমলের একটি পুকুর, তারা এটা ব্যবহার করতেন। এখন আছি কাশীনাথ ভবনের ঠিক পাশে পুরনো মন্দিরের সামনে, মুঘল আমলের সেই মন্দিরটির সামনে। তারা যে মন্দিরটি তৈরি করে রেখেছিল মুঘল আমলে, সেই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটি কূপ খনন করা আছে এবং এখনও তাদের সেই পুজোর যে মণ্ডপ এখনও তৈরি করা আছে, যদিও এগুলো পূর্ণ নির্মিত হয়েছে, সংস্কার করা হয়েছে। এবং পাশেই সেই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন পুরনো আরও একটি ভবন এবং বিশাল আকৃতির একটি খোলা মাঠ। এই খোলা মাঠেই হয়তোবা সেই আমলে পুজো বা পুজোর আয়োজন করা হতো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই খোলা মাঠ এবং বসারও ব্যবস্থা রয়েছে। গ্যাস এখন আছি আমরা পানাম সিটির 2 নম্বর যে ব্লক, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখেন এই যে কত মনোরম সুন্দর পরিবেশ। এই যে সব পুরনো বিল্ডিং, আমাদের চারপাশে অসংখ্য লোক আছে। আমরা 3 জন কিন্তু আসছি ঘুরতে ভাই, কোনো মেয়েটে আসে নাই। ভাইয়ের কিন্তু গার্লফ্রেন্ড আসবে নেক্সট গার্লফ্রেন্ড সুমন ভাই আসতে আপকামিং। এতক্ষণ আমরা যে ভবনগুলো দেখে এসেছি সেই ভবনগুলোর ঠিক পিছনের সাইডটা কেমন দেখতে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং পিছনের সাইডটি ঘুরে দেখানোর শেষে আমরা আবার এখান থেকে শুরু করব সামনে যেই ভবনগুলো, যে পুরনো স্থাপনাগুলো দেখা বাকি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। গাইস এখন আছি আমরা পুরনো মন্দিরটির ঠিক পিছনের সাইডটার দিকে।
তো দেখতে পাচ্ছেন পিছনের সাইডেও কত সুন্দর বড় একটি মাঠ এবং পুকুর এবং সামনে আরও দেখতে পাচ্ছি শৌচাগার। এখানে অনেক দর্শনার্থী আসে ঘুরতে, দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলতেছে, অনেকে সেলফি করতেছে, অনেকে যে যার যার মতো ঘুরতেছে এবং দেখতেছেন ইতিহাস সম্পর্কে জানতেছে। তো গাইস দেখছেন সামনে থেকে যতটা না সুন্দর দেখছি, পিছনের সাইডটা আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে, আরও জোশ লাগতেছে। দেখেন তাদের বাড়ির সামনে যতটা না জায়গা রেখেছেন ঠিক তার চেয়ে বেশি জায়গা রেখেছেন বাড়ির পেছনের দিকটাতে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি পুরনো একটি দেয়াল, সেই মুঘল আমলের দেয়াল। আমরা দেয়ালটি পার হয়ে ঠিক তার অপোজিটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা দেয়ালের ইনসাইডে প্রবেশ করে ফেললাম। এখানে ঢুকে পিছনের ভিউটা দেখে আমার কাছে মনে হচ্ছে যেন আমি কেন সেই মুঘল আমলে জন্ম নিলাম না, কেন সেই রাজা বাদশাদের আমলে জন্ম নিলাম না। গ্যাস পিছনের দেয়ালটি পার হয়ে আমরা দেখতে দেখতে সামনে আরও একটি দেয়াল চোখে পড়লো। দেয়ালের ঠিক ছোট গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে, একটু নির্জনও লাগতেছে। দেখেন কত পুরনো সেই দেয়াল, কত সুন্দর সেই দেয়াল। পেছনে দেখতে পাচ্ছেন যুগল যুগলি বসে গল্প করতেছে। তো এটা দেখানো আসলে ঠিক হয় নাই, তারপরও দেখিয়ে দিলাম একটু বিনোদনের জন্য। তো চাইলে আপনারাও আসতে পারেন। গাইস আপনাদেরকে এখন একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে সেই মুঘল আমলের যেই কূপগুলো খনন করা হয়েছিল এখনও সেটি অক্ষত আছে, যদিও এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেক ময়লা আবর্জনা পরে ভরে গেছে। গাইস পিছনের সাইডটা আমার কাছে অনেক ভালো লাগতেছে সামনের সাইডটার চেয়ে, কিন্তু একটি বিষয় হচ্ছে একটু সামনে আগানোর পরপর একটা বাড়ি পরপর একটা করে বাউন্ডারি বা অথবা দেয়াল দিয়ে তারা আবদ্ধ করে রেখেছেন, কেন জানি না। হয়তোবা তাদের ওই আমলের যারা অংশীদার ছিলেন তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভবন বরাদ্দ ছিল এবং যার প্রাইভেসি তারা মেনটেন করে চলতেন। সো গ্যাস আমরা এই জায়গাটি রেখে সামনে আরেকটি ভবন দেখতে পেলাম। তো এতক্ষণ আমরা যতগুলো ভবন দেখেছি তার মধ্যে এই সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি আমার কাছে সবচেয়ে পুরনো মনে হচ্ছে। এই ভবনটি সবচেয়ে প্রথম ভবন ছিল কিনা সেটি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এই ভবনটি আমার কাছে সব থেকে পুরনো মনে হচ্ছে এবং ধ্বংসস্তূপে আস্তে আস্তে পরিণত হচ্ছে। তো গাইস এটি ছিল মোটামুটি পিছনের সাইডের ভিউ। এখন আমরা এখান থেকে বেরিয়ে আবার যেখান থেকে সাইডটি দেখানো শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আবার সামনের দিকটাতে আমরা দেখানো শুরু করলাম। সো গাইস আমরা সেই খোলা মাঠের সামনে চলে আসলাম, এখন আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি পুষ্করণী এবং এখানে একটি সাব গেট, যদিও সেই মুঘল আমলে এই গেটটি ছিল কিনা এখন অবধি জানা নেই, এটি নতুন করে তৈরি হয়েছে। তো গাইস সামনে দেখতে পাচ্ছি আরও একটি পুরনো বিল্ডিং। তো এখান দিয়ে হচ্ছে ফাঁকা ফাঁকা বাড়ি, ফাঁকা ফাঁকা বিল্ডিং। গাইস এই বাড়িগুলো প্রায় ধ্বংসের শেষের দিকে চলে আসতেছে, তাই পুনর্নির্মাণের জন্য নতুনভাবে নতুন ইট দিয়ে এটিকে নতুনভাবে সংস্কার করার কাজ চলতেছে ম্যাক্সিমাম বাড়িরই। তো দেখতে পাচ্ছেন তাদের আমলের যেই ইট আর বর্তমান আমলের ইটগুলো কিন্তু এক হচ্ছে না। গাইস পেছনে যে বাড়িটি দেখে আসলাম এখন আমার কাছে মনে হচ্ছে এই বাড়িটি আরও বেশি পুরনো। তো গাইস আমরা দেখতে দেখতে একদম নগরের শেষ মাথায় চলে এসেছি। তো শেষ মাথায় এসে দেখতে পেলাম একটি পুকুর, এখানে ছোট বড় সবাই মিলে একসঙ্গে গোসল করতেছে অনেক আনন্দ করে। তো গাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাস্ট গেট পানাম নগরের। এখানে এসেই শেষ হয়েছে সেই মুঘল আমলের পানাম নগর, পানাম সিটি। গাইস দেখতে দেখতে আমরা পানাম নগরের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত দেখে পেলাম, সামনের সাইড পেছনের সাইড। তো আমরা এখন বেরিয়ে পড়ব। সো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।